সকাল থেকেই মেঘ করছিল। দুপুরের দিকে ঝুপঝুপ করে বৃষ্টি পড়তে শুরু করলো। এত্রা একবার ভাবলো আজ আর মার কাছে যাবে না, টেলিফোনে খোঁজ নেবে। এই ভাবনা অবশ্যই বেশি স্থায়ী হলো না। আজ মঙ্গলবার, মার কাছে না গেলেই নয়। এত্রা বিরক্ত মুখে গাড়ি বের করতে বলল। দিনকাল এমন হয়েছে, হুটহাট করে কোথাও যাওয়া যায় না। 3-4 জন দেহরক্ষী সঙ্গে রাখতে হয়। গাড়িতে বসতে হয় মাথা নিচু করে। সব সময় একটা আতঙ্ক। এরকম অবস্থায় মানুষ থাকতে পারে? সবচেয়ে ভালো হয় মাসখানেকের জন্য অন্য কোথাও চলে গেলে। এর মধ্যে নিশ্চয়ই সব ঝামেলা মিটে যাবে। একটি মাত্র মানুষ কি করে এরকম একটা ঝামেলা সৃষ্টি করে কে জানে। খুবই বিরক্তিকর ব্যাপার। অবশ্য ক্যান্টারেলা বলেছে 3 দিনের মাথায় লোকটিকে খুঁজে বের করা হবে এবং জীবিত অবস্থায় চামড়া তুলে নিয়ে সমুদ্রের নোনা জলে গলা পর্যন্ত ডুবিয়ে রাখা হবে। ক্যান্টারেলার কথায় বিশ্বাস করা যায়। এরা ফালতু কথা বলে কম। এত্রা বারান্দায় এসে দাঁড়াতেই নিচ থেকে একজন চেঁচিয়ে বলল, স্যার, আমরা 3জন কি একসঙ্গে যাব? হ্যাঁ। তাহলে কুকুরগুলো সামলাবার জন্য কেউ থাকবে না? কুকুর দুটোকে চেন দিয়ে আটকে রাখবো? রাখো। সব কিছুই আমাকে জিজ্ঞেস করছো কেন? নিজের বুদ্ধি খাটিয়ে কাজ করবে। এত্রার ভ্রু কুঞ্চিত হলো। যে 3জন দেহরক্ষী রাখা হয়েছে তাদের বুদ্ধিবৃত্তির নিম্ন স্তরের বলেই এত্রার ধারণা। সারাক্ষণ কথাবার্তা বলছে, ফুর্তিবাজের ভঙ্গি। কোথাও যখন বের হয় তখন এমন ভাব করে যেন পিকনিকে যাচ্ছে। ইডিয়টস। এত্রা ভারী গলায় বলল, কুকুর বাঁধা হয়েছে? জি স্যার। ভালো করে বাঁধো। আর শোনো, দিনের বেলা এরা যেন বাঁধা থাকে। এদের ছাড়বে সন্ধ্যা 7টার পর। বুঝতে পারছো? খুব পারছি স্যার। এত্রা বিষণ্ণ ভঙ্গিতে নিচে নেমে এলো। কুকুর দুটো তাকে দেখা মাত্র গোঁ গোঁ শব্দে একটা রাগী আওয়াজ করলো। এত্রার ভ্রু দ্বিতীয়বার কুঞ্চিত হলো। এই কুকুর দুটোকে সে পছন্দ করে না। এদের শীতল চোখের দিকে তাকালেই এত্রার কেমন যেন দম বন্ধ হয়ে আসে। এরকম একটা ভয়াবহ জীবকে মানুষের বন্ধু নাম দেওয়ার কি মানে? এত্রা ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। সময়টা তার খারাপ যাচ্ছে। যেসব জিনিস সে পছন্দ করে না তার চারপাশেই এখন সেসব জিনিস। অটোমেটিক অস্ত্র হাতে কয়েকজন নির্বোধ অথচ ভয়াবহ মানুষ। 2টি হিংস্র কুকুর যারা মনিবকে দেখে গোঁ গোঁ শব্দে গর্জন করে। কোনো মানে হয়? এত্রার মা বারান্দায় দাঁড়িয়েছিলেন। তার মুখ হাসি হাসি। এর মানে ঘরে কেউ লুকিয়ে নেই। তবু একটা ক্ষীণ সন্দেহ থেকে যায়। হয়তো সাবমেশিন গান হাতে জামশেদ নামের কুকুরটা ঘাপটি মেরে বসে আছে রান্নাঘরে। বিচিত্র কিছুই নয়। ওই কুকুরটার পক্ষে সবই সম্ভব। এত্রা ক্ষীণস্বরে বলল, তোমরা 2জন গিয়ে ভালো করে খুঁজে দেখবে কেউ কোথাও লুকিয়ে আছে কিনা। তারপর গাড়িতে বসে না থেকে বাড়ির চারপাশে ঘুরবে। চোখ কান খোলা রাখবে। বৃষ্টি পড়ছে সিনর। পড়ুক। 2জন গম্ভীর মুখে নেমে গেল। কি বিরক্তিকর অবস্থা। স্বাধীনভাবে চলাফেরা করা যায় না। সারাক্ষণ একটা দম বন্ধ করা আতঙ্ক। এরকম কিছুদিন চললে পাগল হয়ে যেতে হবে। এত্রার মা ব্যাপার স্যাপার দেখে খুবই অবাক। হচ্ছে কি এসব? তিনি কড়া গলায় বললেন, তোমার হয়েছেটা কি? কিছুই হয়নি। একটু সাবধানে চলাফেরা করছি। এতে অবাক হবার কি আছে? হঠাৎ করে এত সাবধানতারই বা কী আছে? এত্রা জবাব দিল না। মুখ কালো করে বসে রইল। আমার মনে হয় তোমার ওজনও কমেছে। 10 পাউন্ড ওজন কমেছে। ওজন ঠিকই আছে। মোটেই ঠিক নেই। আমি ওজনের যন্ত্র আনছি, মেপে দেখো। থাক, মাপতে হবে না। অবশ্যই হবে। কথার উপর কথা বলবে না। যা বলছি করো। বুড়ি ওজনের যন্ত্র নিয়ে এলো। দেখা গেল সত্যি সত্যি 8 পাউন্ড ওজন কম। 7 দিনে 8 পাউন্ড ওজন কমেছে। এর মানে কি? কমেছে আবার বাড়বে, এই নিয়ে তো হইচই কেন? ইদানিং তোমার কোনো শত্রু তৈরি হয়েছে কি? না। ঠিক করে বলো। 2-1 জন হয়তো আছে, সে তো সবারই থাকে। দুষ্ট লোকের অভাব আছে নাকি পৃথিবীতে? তা ঠিক। বুড়ি কফি তৈরি করতে লাগলো। ক্রিম মেশাতে মেশাতে আর চোখে 2-1বার তাকালো ছেলের দিকে। এত্রার চোখে কেমন যেন দিশেহারা ভাব। বুড়ি কফির কাপ নামিয়ে রেখে বলল, পৃথিবীতে ভালো লোকও আছে। আছে নাকি? হ্যাঁ, ওই বিদেশি লোকটার কথাই ধরো। কার কথা বলছো? ওই যে জামশেদ না কি যেন নাম। এত্রা তীক্ষ্ণ কণ্ঠে বলল, ও ভালো লোক সেই ধারণা তোমার হলো কোত্থেকে? সবাই তো বলছে। সবাই মানে পত্রিকাওয়ালারা বলছে। ওরা দিনকে রাত করতে পারে। একটা খুনে বদমাশকে স্বর্গীয় দূত বানিয়ে দিতে পারে। একটা বিদেশি লোক একা একা যুদ্ধ করছে।
এটা তোমার চোখে পড়ে না? এতরা কফির কাপে চুমুক দিয়ে মুখ বিকৃত করলো। কি কথা বলছো না যে? মানুষ মারাটা কোনো স্বর্গীয় দূতের কাজ না। যাদের মারছে তারা কি মানুষ? তারা তো পশুরও অধম। এতরা গম্ভীর হয়ে গেল। বাইরে বৃষ্টির বেগ বাড়ছে। বৃষ্টি দেখে মেজাজ আরও খারাপ হয়ে যাচ্ছে। বুড়ি বলল, আরেক কাপ কফি দেব? না, চিলি দিয়ে বিন রাঁধছি। দুপুরে আমার সঙ্গে লাঞ্চ করবে। হুম, আমার কাজ আছে। এই রকম আবহাওয়ায় আবার কিসের কাজ? দুর্যোগের দিনে কাজ থাকে শুধু দুষ্টু লোকদের। স্বর্গীয় দূতের কোনো কাজ থাকে না? তুমি মনে হয় কোনো কারণে লোকটির উপর রেগে আছো? না, রাখবো কেন? লোকটা স্বর্গীয় দূত হয়তো না, কিন্তু বিরল একজন মানুষ। চার্চে ওর জন্য প্রার্থনা করা হয়েছে। প্রার্থনা করা হয়েছে? হ্যাঁ। এতরা সরু চোখে তাকিয়ে রইল। কি প্রার্থনা করা হয়েছে? প্রার্থনা করা হয়েছে যাতে তার কোনো বিপদ আপদ না হয়। একজন ভয়ঙ্কর খুনির নিরাপত্তার জন্য আজকাল তাহলে গির্জায় প্রার্থনাও হয়? পবিত্র খ্রিস্টান ধর্মের প্রচুর উন্নতি হয়েছে দেখি। বুড়ি কিছু বলল না, রান্নাঘরে চলে গেল। লাঞ্চ সেরে বাড়ি ফিরতে ফিরতে 3টা বেজে গেল। মেঘ কেটে আকাশ পরিষ্কার হয়ে গেছে। ঠান্ডা বাতাস দিচ্ছে। আরামদায়ক শীতলতা চারদিকে। এরকম দিনে ঘুমোতে ইচ্ছা করে, কিন্তু ঘুমানো যাবে না, অনেক কাজ আছে। দেশের বাইরে চলে যাবার একটা ব্যবস্থা না করলেই নয়। এরকম আতঙ্কের সঙ্গে সহবাস করা যায় না। এর চেয়ে পাসপোর্ট নিয়ে এক্ষুনি কোনো ট্রাভেল এজেন্সিতে যাওয়া দরকার। যদি সম্ভব হয় আজ বিকেলেই ইংল্যান্ড চলে যাওয়া যায়। এইখানে আর কিছুদিন থাকলে সত্যি সত্যি পাগল হয়ে যেতে হবে। এতরা ঘরে ঢোকা মাত্র তার সেক্রেটারি বলল, স্যার, আপনাকে এক্ষুনি মিস্টার ভিকির বাড়িতে যেতে হবে, খুব জরুরি। ব্যাপার কি? তা স্যার জানা যায়নি। মিসেস রুন দুবার টেলিফোন করেছেন, শুধু বলেছেন খুব জরুরি। এতরার প্রথমেই মনে হলো এটা একটা ট্র্যাপ। কেউ রুনের মুখের ওপর পিস্তল ধরে টেলিফোন করিয়েছে। সস্তা ধরনের ট্র্যাপ বলাই বাহুল্য। অবশ্য একটা কিন্তু থেকে যায়, দিনে দুপুরে এরকম ফাঁদ কেউ পাতে না। ফাঁদ পাতা হয় অন্ধকারে। কীরকম জরুরি তার কোনো আভাসও দেয়নি কেউ? না স্যার। ঠিক আছে, গাড়ি বের করতে বলো। আর একটা কথা স্যার। বলো। লয়েড ইন্স্যুরেন্স থেকে 2জন লোক এসেছিলেন। কি ব্যাপারে? পরিষ্কার করে কিছু বলেননি, তবে আমার অনুমান মিস্টার ভিকির মেয়ে অ্যানির নিরাপত্তার ইন্স্যুরেন্স প্রসঙ্গে কিছু বলতে চান। তারা আজ সন্ধ্যার পর আসবেন বলে গেছেন। আমি সন্ধ্যার পর কারো সঙ্গে দেখা করি না, ওরা এলে ফিরে যেতে বলবে। ঠিক আছে স্যার। বেল টিপতেই রুন নিজে এসে দরজা খুলল। মনে হলো সে এতক্ষণ নেত্রার জন্যই অপেক্ষা করছিল। রুনের সাজসজ্জা সাধারণ, তবু এতেই তাকে অপরূপ লাগছে। পারিবারিক চূড়ান্ত বিপর্যয়ের ছাপ কোথাও নেই। একটু রোগা হয়েছে, তাতে তার বয়স যেন আরও কম লাগছে। এতরা হালকা গলায় বলল, কেমন আছো রুন? ভালো। একটু মনে হয় ওয়েট লুজ করেছ? তা করেছি। ভিকি কেমন আছে? ও ভালো নেই, ওর জন্যই তোমাকে ডেকেছি। কি হয়েছে ভিকির? চলো, নিজেই দেখবে। ভিকি বারান্দায় একটা রকিং চেয়ারে বসে দোল খাচ্ছিল। তার হাতে নেভানো একটা চুরুট। এতরা বলল, হ্যালো ভিকি। ভিকি তাকালো একবার, তাকিয়েই দৃষ্টি ফিরিয়ে নিল। এতরা বলল, শরীর ঠিক আছে তো ভিকি? ভিকি কোনো উত্তর দিল না। তার দৃষ্টি অস্বাভাবিক স্থির, যেন এ জগতের কোনো কিছুর সঙ্গেই তার যোগাযোগ নেই। রুন বলল, অবস্থাটা বুঝতে পারছো? পারছি। কবে থেকে এরকম হয়েছে? গত রাত থেকে। হঠাৎ করেই অস্বাভাবিক গম্ভীর হয়ে পড়েছে। কারো সঙ্গে কোনো কথাবার্তা নেই। কাল সারা রাত ঘুমায়নি। যতবার আমার ঘুম ভেঙেছে আমি দেখেছি সে বারান্দার রকিং চেয়ারে বসে আছে। ডাক্তার দেখিয়েছ? না। দেরি না করে ডাক্তার ডাকা উচিত। আমি বড্ড ভয় পাচ্ছি এতরা। ভয়ের কিছু নেই, ঠিক হয়ে যাবে। রুন ক্লান্ত স্বরে বলল, একটার পর একটা আঘাতে ওর এরকম হয়েছে। ওর ব্যবসাটা সম্পূর্ণ নষ্ট হয়েছে। জানো বোধ হয়? না, জানি না। সব জলে গেছে। লিও স্ট্রিটের বাড়িটাও বিক্রি করতে হয়েছে। বাড়িটা মর্গেজ ছিল, টাকা পয়সাও তেমন পাওয়া যায়নি। এতরা চুপ করে রইল। রুন বলল, এসো, ভেতরে গিয়ে বসি। কফি খাবে? খেতে পারি। তোমার নিজের স্বাস্থ্যও খুব খারাপ হয়েছে। এতরা ক্ষীণস্বরে বলল, নানান ঝামেলা যাচ্ছে। তোমার আবার ঝামেলা কিসের? এতরা চুপ করে গেল। রুন কফির কাপ নামিয়ে রেখে স্বাভাবিক স্বরে বলল, আমার ধারণা ছিল ভিকির প্রতি আমার প্রেম কিছু নেই। ধারণাটা সত্য নয়। ওকে আমি ভালোবাসি। তাই নাকি?
হ্যাঁ, অ্যানির মৃত্যুর পর ব্যাপারটা আমার কাছে পরিষ্কার হয়েছে। ঠিক এই মুহূর্তে দুটো লোককে আমি ভালোবাসি। একজন হচ্ছে ভিকি, অন্যজন হচ্ছে অ্যানির বিদেশি দেহরক্ষী। এত্রা কিছু বলল না। রুন থেমে থেমে বলল, ওই বিদেশি মানুষটার প্রতি আমি খুব অবিচার করেছি। শেষের দিকে ওকে আমি মনে প্রাণে ঘৃণা করেছি। বেশ কয়েকবার চেষ্টা করেছি ওকে চাকরি থেকে ছাড়িয়ে দিতে। তাই নাকি? হ্যাঁ। এত্রা একটা সিগারেট ধরিয়ে সরু গলায় বলল, ওই বিদেশের সঙ্গে এখনও কি তোমার কোনো যোগাযোগ আছে? না। কখনো টেলিফোন করেও কিছু বলেনি তোমাকে? না। ওরা ভিন্ন ধরনের মানুষ এত্রা। নিজের বিশ্বাসের জন্য কাজ করে, কারো ধার ধারে না। এত্রা উঠে দাঁড়ালো, গম্ভীর গলায় বলল, আমাকে জরুরি কাজে ইংল্যান্ড যেতে হচ্ছে রুন। সপ্তাহখানেকের মধ্যে আসব। রুন কোনো জবাব দিল না। গেট পর্যন্ত এগিয়ে দিতে এলো ঠিকই, কিন্তু আগের মতো যাবার আগে জড়িয়ে ধরে চুমু খাওয়ার কোনো আগ্রহ দেখালো না। রাত 11:30 থাই এয়ারলাইন্সের একটা বিমানে করে এত্রা ইটালি ছেড়ে গেল। রাত 12টার লেট নাইট বুলেটিনে জানানো হলো, জামশেদ নামের বিদেশি দেহরক্ষীটিকে পুলিশ পোর্ট সিটির এক বাড়ি থেকে গ্রেফতার করেছে। বাড়িটা শহর থেকে প্রায় 150 মাইল দূরে, ফ্রান্সের সীমান্তে। ইটালি থেকে সে পালাতে চেয়েছিল কিনা কে জানে। বস ভিকান্ডিয়াকে রাত 8টার পর জাগানোর কোনো নিয়ম নেই। বছর 3 আগে যখন দুটো বড় পরিবারের ভেতরে হঠাৎ করে যুদ্ধ বেঁধে গেল, তখনই শুধু তাকে একবার রাত 3টের সময় ঘুম থেকে ডেকে তোলা হয়েছিল। তখন ভিকান্ডিয়া জিজ্ঞেস করেছিল, সব মিলিয়ে এ পক্ষের কজন মারা গেছে। উত্তর শুনে ঘুমোতে গিয়েছিল। ভঙ্গিটা এমন যেন কিছুই হয়নি। জামশেদের গ্রেপ্তার হওয়ার খবর সেই তুলনায় তেমন কিছু গুরুত্বপূর্ণ নয়, কিন্তু তবু কী মনে করে যেন তাকে জাগানো হলো। ভিকান্ডিয়া খবর শুনে অত্যন্ত গম্ভীর হয়ে পড়ল। এটিও তার স্বভাব বিরুদ্ধ। ভিকান্ডিয়া কখনো গম্ভীর হয় না। তার বড় ছেলে এবং ছোট মেয়ের জামাই ক্যান্টারেলা পরিবারের সাথে এক সংঘর্ষে নিহত হয়। সেই খবর পেয়েও ভিকান্ডিয়ার কোনো বাহ্যিক পরিবর্তন হয়নি। সহজ স্বরে সে বলেছিল, যে মৃত্যু হঠাৎ করে আসে সে মৃত্যু সংবাদ হচ্ছে সুসংবাদ। দীর্ঘদিন রোগ ভোগ করে মারা যায় অভাগারা। হয়তো ভিকান্ডিয়ার বয়স হয়ে যাচ্ছে। বয়স হলেই মন দুর্বল হয়। তখন জামশেদের মতো প্রায় তুচ্ছ একজন মানুষের গ্রেফতারের সংবাদে মুখ অন্ধকার হয়। ভিকান্ডিয়া গরম 1 কাপ কড়া কফি দিতে বলল। ক্যান্টারেলাকে খবর দিতে বলল, বিশেষ জরুরি, যেন এক্ষুনি চলে আসে। ক্যান্টারেলাকে পাওয়া গেল না। যে কয়েকটি জুয়ার আড্ডায় তার যাতায়াত নিয়মিত, সেগুলোর কোনোটাতেই সে নেই। পতিতাপল্লীতে তাকে পাওয়ার কথা না। মেয়েদের ব্যাপারে তার উৎসাহ নেই। দুষ্টু লোকের ধারণা ক্যান্টারেলা পুরুষত্বহীন। এরকম হাতের মতো জোয়ান একটা লোককে নিয়ে এ জাতীয় অপবাদ কী করে রটে কে জানে। ভিকান্ডিয়া রাত 2টোর সময় আবার খোঁজ করল, ক্যান্টারেলাকে পাওয়া গিয়েছে কিনা। না, পাওয়া যায়নি। সব কটা নাইট ক্লাব দেখা হয়েছে। শহরের ভেতরের ব্রথেলগুলোতেও দেখা হচ্ছে। ভিকান্ডিয়া গম্ভীর মুখে বলল, ফাজিনকে আসতে বলো। ফাজিন ভিকান্ডিয়ার ভাইয়ের ছেলে। ভিকান্ডিয়ার মৃত্যুর পর এই পরিবারের অনেক দায়িত্ব ফাজিনের উপর বর্তাবে। সেই হিসাবে ফাজিনের গুরুত্ব অনেকখানি। ভিকান্ডিয়া এমন সব জিনিস নিয়ে ফাজিনের সঙ্গে কথা বলেন যা কোনো মাফিয়া বস কখনো করে না। তাছাড়া ফাজিন ভিকান্ডিয়ার বাড়ির একতলাতে থাকে। এটিও একটি অদ্ভুত ব্যাপার। কোনো বস পরিবারের কোনো গুরুত্বপূর্ণ সদস্যের সঙ্গে এক বাড়িতে থাকেন না। ফাজিন ঘুমোচ্ছিল। সে হাত মুখ ধুয়ে কাপড় বদলালো। এত রাতে যখন তাকে ডেকে তোলা হয়েছে, তখন নিশ্চয়ই জরুরি কিছু হয়েছে। হয়তো এক্ষুনি বেরোতে হবে। তৈরি হয়ে যাওয়াই ভালো। চাচা আমাকে ডেকেছেন? বসো। জামশেদ গ্রেফতার হয়েছে, শুনেছ? জি। এই প্রসঙ্গে তোমার মতামত কী? ফাজিন বুঝতে পারল না ঠিক কী জানতে চাচ্ছে ভিকান্ডিয়া। জামশেদ গ্রেফতার হয়েছে, এর আবার মতামত কী? মনে হচ্ছে এই ব্যাপারে তোমার কোনো মতামত নেই। আমি বুঝতে পারছি না আপনি ঠিক কী জানতে চাচ্ছেন। বুঝতে না পারার তো কিছু নেই। আমি সহজ ইটালিয়ান ভাষাতেই প্রশ্ন করছি। নাকি মাতৃভাষা ভুলে গেছো? ফাজিন চুপ করে রইল। ভিকান্ডিয়া গম্ভীর গলায় বলল, সমস্ত ব্যাপারটাই যে বানানো, তুমি বুঝতে পারছো না? বানানো? তোমাকে যতটা বুদ্ধিমান আমি ভাবতাম, তুমি ততটা বুদ্ধিমান নও। ফাজিন চোখ নামিয়ে নিল। ভিকান্ডিয়া একটা চুরুট ধরিয়ে শান্ত স্বরে বলল, সমস্ত ব্যাপারটাই পুলিশের একটা চাল, একটা বড় রকমের ধাপ্পাবাজি। তাই কি? হ্যাঁ, তাই। যে লোকটিকে আমরা খুঁজে পাচ্ছি না, ইটালিয়ান পুলিশ ফট করে তাকে গ্রেফতার করে ফেলল। আমাদের পুলিশ কি এতই কর্মদক্ষ? এরকম একটা চাল দেবার পেছনের যুক্তিটি কি?
খুব সহজ যুক্তি, আমাদের বিভ্রান্ত করা। পুলিশের ভেতর কিছু অর্বাচীন ছোকরা ঢুকে গেছে, যারা আমাদের কেঁচোর মতো ঘেন্না করে। জামশেদকে গ্রেফতারের খবর এসব ছোকরারাই ছড়িয়েছে, যাতে আমরা অসতর্ক হই এবং আরও কয়েকজন মারা পড়ি। বুঝতে পারছো? পারছি। ওরা দেখাতে চায় মাফিয়ারা সর্বে সর্বা নয়। আমার মনে হয় ওই সব অর্বাচীন ছোকরাদের একটা শিক্ষা দেওয়া দরকার। কীরকম শিক্ষা দিতে চান? ওদের মধ্যে রিনালো নামের এক ছোকরা আছে, যে নিজেকে বিশেষ বুদ্ধিমান বলে মনে করে। তাকে চেনো নিশ্চয়ই? হ্যাঁ, চিনি। ওর দুটো মেয়ে আছে, যমজ। ও দুটো মেয়ের একটাকে কাল দুপুরের আগেই মেরে ফেলবে এবং রিনালোকে টেলিফোন করে মিষ্টি গলায় বলবে ভবিষ্যতে যেন সে আরও সাবধানে কাজকর্ম করে। তাকে বলবে সবাইকে সন্তুষ্ট রাখার ক্ষমতা একটি ভালো ক্ষমতা। ফাজিন কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আপনি যা বলছেন তা করা হবে, কিন্তু তা করার আগে আমাদের বোধহয় নিশ্চিত হওয়া উচিত যে জামশেদের গ্রেফতারের ব্যাপারটি একটি ধাপ্পা। হয়তো সে সত্যি সত্যি গ্রেফতার হয়েছে, সে গ্রেফতার হয়নি, আর না হলেও কিছু যায় আসে না। ওই ছোকরাকে একটু ভড়কে দেয়া দরকার। ঠিক আছে, আমি কি এখন উঠব? হ্যাঁ, রাত দুপুরে অকারণে আমার সামনে বসে থাকার কোনো কারণ দেখি না। জামশেদকে রাখা হয়েছে কড়া পাহারায়, কিন্তু তাকে মোটেই ভয়াবহ মনে হচ্ছে না, বরং ফুর্তিবাজ ধরনের লোক বলেই মনে হচ্ছে। ক্রমাগত কফি খাচ্ছে, চুরুট টানছে, জিপসি মেয়েদের নিয়ে চমৎকার অশ্লীল রসিকতা করে সবাইকে হাসিয়েছে। কে বলবে এ সেই ভয়াবহ লোক? যে অফিসার তাকে গ্রেফতার করেছে সে ক্রমেই চিন্তিত হতে শুরু করলো। কোথাও ভুল হয়নি তো? ভুল হবার কথা অবশ্যই নয়। সে গভীর রাতে একটা টেলিফোন পেয়ে দলবল নিয়ে ছুটে গেছে। ফোন কলটা ছিল সংক্ষিপ্ত, জামশেদ অমুক ঠিকানায় রাত কাটাবে, আপনারা ঘণ্টাখানেকের মধ্যে এলে তাকে ধরতে পারবেন। সে তখনই 9 জনের একটা স্কোয়াড নিয়ে গিয়েছে, আর সত্যি সত্যি আউট হাউসে একজনকে পাওয়া গেছে, কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছিল। তাকে ডেকে তুলে জিজ্ঞেস করা হলো, কি নাম? লোকটি বলল, জামশেদ। দেশ? বাংলাদেশ। তুমি কি সেই বিখ্যাত জামশেদ? বিখ্যাত কিনা জানি না, তবে আমি সেই লোক। তোমার সঙ্গে অস্ত্র কি আছে? আপাতত একটা 12 ইঞ্চি ড্যাগার ছাড়া কিছু নেই। তোমাকে গ্রেফতার করা হলো, ভালো কথা। এতে কি তোমার প্রমোশনের কোনো সুবিধা হবে? গ্রেফতারের ঘটনাটা 1 ঘন্টার ভেতর চারদিকে ছড়িয়ে পড়ল। পুলিশ কমিশনার বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়ার জন্য আদেশ দিলেন। পুলিশি তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কোনো পত্রিকার, রেডিও বা টিভির ইন্টারভিউ যেন নেওয়া না হয় সেই রকম নির্দেশ দেওয়া হলো। তদন্তকারী অফিসার হিসেবে নিয়োগ করা হলো হোমিসাইড ইন্সপেক্টর রিনালো ও কিনসিকে। এদের পাঠানো হলো পোর্ট সিটিতে। রিনালো এসে পৌঁছলো ভোর 6টায়। তার সঙ্গে জামশেদের কথা হলো এরকম, রিনালো, তুমি জামশেদ? জামশেদ, হ্যাঁ। রিনালো, জামশেদ যখন হাসপাতালে ছিল তখন প্রায় তার সঙ্গে দেখা করতে যেতাম আমি। তোমাকে দেখেছি বলে মনে পড়ছে না। জামশেদ, নিশ্চুপ। রিনালো, তোমার নাম কি? জামশেদ, নিশ্চুপ। রিনালো, এই কাণ্ডটি কেন করেছ? জামশেদ, নিশ্চুপ। রিনালো, তোমার নিজের বুদ্ধিতেই করেছ না অন্য কারো বুদ্ধিতে? জামশেদ, নিজের বুদ্ধিতে। আসল জামশেদকে সাহায্য করার জন্য করেছি। রিনালো, তোমার ধারণা এতে তার সাহায্য হবে? জামশেদ, আমার তাই ধারণা। রিনালো, তুমি একটি মহাবেকুব। তুমি যে কী পরিমাণ জটিলতার সৃষ্টি করেছ সেই সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। রিনালো মহা বিরক্ত হয়ে উঠে দাঁড়ালো। ঠিক তখনই এলো টেলিফোন। মিহি সুরে একজন বলল, ভিকান্ডি আপনাকে গভীর সমবেদনা জানাচ্ছেন এবং আশা করছেন আপনি ভবিষ্যতে এমন কিছু করবেন না যাতে এই জাতীয় দুঃখ আপনাকে আরও পেতে হয়। রিনালো কিছুই বুঝতে পারল না। তার যমজ মেয়েদের একটি মারা গেছে গাড়ির নিচে চাপা পড়ে। এই খবর তখনও তার কাছে এসে পৌঁছেনি। ক্যান্টারেলা নিজের চোখে কয়েক মুহূর্ত বিশ্বাস করতে পারল না। এটা কি স্বপ্ন? চোখে ভুল দেখছে না তো? সন্ধ্যা থেকে এ পর্যন্ত 3-4 পেগ হুইস্কি খেয়েছে শুধু। এতে তার নেশা হয় না, কিন্তু নেশা ছাড়া এই রকম একটি দৃশ্য দেখা সম্ভব নয়। ক্যান্টারেলা দেখলেও তার সোফায় কে একজন বসে আছে। ঘর অন্ধকার, তবু বোঝা যাচ্ছে লোকটির হাত খালি নয়। লোকটি বলল, আমাকে চিনতে পারছো? হ্যাঁ, তুমি কেমন আছো? ভালো। তুমি ভালো আছো ক্যান্টারেলা? ভালোই আছি। এ জায়গার ঠিকানা কোথায় পেলে জামশেদ? বলছি। তার আগে তুমি পকেট থেকে তোমার ছোট্ট মিসিমার পিস্তলটা আমার পায়ের কাছে ফেলে দাও। অন্য কিছুই করতে চেষ্টা করবে না।
ক্যান্টারেলা পিস্তলটা বের করে ছুঁড়ে দিল। মৃদু স্বরে বলল, তুমি ওস্তাদ লোক জামশেদ, সাহসী ও বুদ্ধিমান। দুটো জিনিস কখনো একসঙ্গে হয় না। সাহসী লোকেরা হয় বোকা, আমি বুদ্ধিমান, সে কারণেই আমার সাহস কম। তোমার যদি আপত্তি না থাকে তাহলে আমি এক পেগ হুইস্কি খেতে চাই। আমার চিন্তা করার শক্তি নষ্ট হয়ে যাচ্ছে। ক্যান্টারেলা অনুমতির অপেক্ষা না করেই দক্ষিণের দেয়ালের দিকে এগিয়ে গেল। ছোট্ট একটি ঘরোয়া ধরনের বার আছে সেখানে। জামশেদ, তুমিও কি একটু চেখে দেখবে? মদ খাওয়া আমি ছেড়ে দিয়েছি। এরকম একটা পরিস্থিতিতে খাওয়া উচিত নয়। ভালো কথা, তুমি কি আমাকে মেরে ফেলবে? কথাবার্তা খোলাখুলি হওয়া প্রয়োজন। জামশেদ ভারী গলায় বলল, না, আমি তোমাকে মারব না। আমিও তাই ভাবছিলাম। তুমি অনেক খোঁজ খবর নিয়েছ, কাজেই আমি নিশ্চিত ছিলাম অ্যানির অপহরণ এবং মৃত্যুর ব্যাপারে আমার ভূমিকার কথা তুমি জানো। আমি জানি। কতটুকু জানো? আমি জানি প্রথম থেকেই তুমি এর বিরোধিতা করেছ। অ্যানের মৃত্যুর খবর পেয়ে তুমি ছুটে গিয়েছিলে এত্রাকে গুলি করে মারার জন্য। ভিকান্ডিয়া হস্তক্ষেপ না করলে এত্রা সেই রাতেই মরত। হ্যাঁ, তুমি অনেক খবরই রাখো। তবে আমি নিজে এত্রাকে মারার জন্য যাইনি, লোক পাঠিয়েছিলাম। নিজের হাতে আমি কখনো মানুষ মারিনি, আমার সাহস কম। জামশেদ বলল, আমি কয়েকটি জিনিস তোমার কাছ থেকে জানতে চাই। আমার মনে হয় না আমি তোমাকে কিছু বলবো। বলবে। আমি জানি মানুষের কাছ থেকে কি করে কথা আদায় করতে হয়। তোমার কায়দাটা কি? খুব সহজ কায়দা ক্যান্টারেলা। আমি চুলের কাঁটা দিয়ে তোমার বাঁ চোখটি উপড়ে ফেলবো। আমার ধারণা তা করবার আগেই তুমি কথা বলতে শুরু করবে। তা ঠিক। সত্যি কথা বলতে কি, আমি এক্ষুনি কথা বলতে চাই। কি জানতে চাও? মূল পরিকল্পনাটি কার? বস ভিকান্ডিয়ার। তবে পরিকল্পনাটা কার্যকরী করেছে ফাজিল। এরা দুজনই ঘটনার মূল নায়ক, আর এত্রা হচ্ছে খলনায়ক। এখন বলো, কিভাবে ভিকান্ডিয়াকে হত্যা করা সম্ভব? কিভাবে তার কাছে যাওয়া যায়? বলছি, তার আগে তুমি কি দয়া করে বলবে এই বাড়ির ঠিকানা কি করে পেলে? বস ভিকান্ডিয়া এবং তার লোকজনেরা পর্যন্ত এই বাড়ির ঠিকানা জানে না। আমি যখন পালিয়ে থাকতে চাই তখনই শুধু এই বাড়িতে আসি। জামশেদ ভারী স্বরে বলল, আমাকে এই শহরের অনেকেই এখন সাহায্য করতে চায়। অচেনা লোকজনের কাছ থেকেও এখন আমি খবরাখবর পাই। তুমি খুবই ভাগ্যবান জামশেদ। তবে আজ রাতটায় তোমার ভাগ্যটা খারাপ। ক্যান্টারেলার কথা শেষ হবার আগেই জামশেদ ছিটকে পড়ল মেঝেতে। কখন যে অন্ধকারে দুজন মানুষ সিঁড়ি বেয়ে উঠে এসেছে জামশেদ কিছুই বুঝতে পারেনি। ক্যান্টারেলা বলল, ওকে ভালো করে বেঁধে ফেলো। ঠিক আছে স্যার। জ্ঞান আছে কি? না, জ্ঞান নেই। নাক দিয়ে রক্ত পড়ছে। নিচের ঘরে নিয়ে বন্ধ করে রাখো। আর একজন ডাক্তার ডাকো। ডাক্তার? হ্যাঁ, ডাক্তার। কারণ আমি একজন ভদ্রলোক। আর একটা কথা, তোমরা আসতে এত দেরি করলে কেন? আমি তো ঘরে মানুষ দেখেই বেল টিপলাম। দেরি করিনি স্যার, আমরা সঙ্গে সঙ্গে এসেছি। সুযোগের অপেক্ষায় ছিলাম। ভালো, খুব ভালো। তোমরা ভালো পুরস্কার পাবে। ক্যান্টারেলা এগিয়ে গিয়ে খানিকটা নির্জলা হুইস্কি ঢালল গলায়। জামশেদের জ্ঞান ফিরল ঘণ্টাখানেকের মধ্যে। সে তাকালো চারিদিকে। ছোট্ট একটা ঘর। সে শুয়ে আছে বিছানায়। তার গায়ে একটি পরিষ্কার চাদর। মাথার কাছে 40 পাওয়ারের একটি বাল্ব জ্বলছে। পায়ের কাছে একটা ছোট্ট টেবিল, সেখানে এক জগ পানি। শক্ত লোহার দরজা। ভারী দুটি তালা সেখানে ঝুলছে। এই ঘর থেকে বের হওয়া সম্ভব নয়। জামশেদ কয়েকবার ডাকল, কেউ আছো এখানে? কোনো সাড়া পাওয়া গেল না। জামশেদ ঢকঢক করে পুরো এক জগ পানি খেয়ে ঘুমোতে গেল। বড় ঘুম পাচ্ছে। ভিকান্ডিয়ার সঙ্গে ক্যান্টারেলার দেখা হয় পরদিন সকাল 10টার দিকে। ভিকান্ডিয়া গর্জে উঠল, কোথায় ছিলে কাল সারা রাত? সমস্ত শহর চষে ফেলা হয়েছে তোমার জন্য। ক্যান্টারেলা চুপ করে রইল। ভিকান্ডিয়া বলল, ঘটনা খুব দ্রুত ঘটছে, বুঝতে পারছো তো? পারছি। পুলিশ জানিয়েছে ওরা যে লোকটাকে ধরেছে সে জামশেদ নয়। ভোরবেলার খবরের কাগজে তাই পড়লাম। এখন আমাদের কাজ কি বুঝতে পারছো? যেভাবেই হোক জামশেদকে ধরা। ক্যান্টারেলা শান্তস্বরে বলল, সে যদি এই শহরে থাকে তাহলে ধরা পড়বেই। তোমার ধারণা সেই শহরে নেই? এ বিষয়ে আমার কোনো ধারণা নেই। শহর থেকে বেরোবার সব কটা পয়েন্টে আমাদের লোক থাকবে এবং আমাদের আরেকটি কাজ করতে হবে। জামশেদের ছবি বড় করে ছাপিয়ে সমস্ত শহরময় ছড়িয়ে দিতে হবে। ছবি পাওয়া গেছে? হ্যাঁ, ছবি জোগাড় হয়েছে। ছবির নিচে লেখা থাকবে, ওকে ধরিয়ে দিন। তাতে কোনো লাভ হবে না। এই শহরের লোকজন ওকে ধরিয়ে দেবে না। ভিকান্ডিয়া সরু গলায় বলল, তোমার বুদ্ধিবৃত্তির ওপর থেকে আমার আস্থা কমে যাচ্ছে।
আমরা শুধু ছবিই ছাপাবো না, ছবির সঙ্গে এও লিখে দিব। একে ধরিয়ে দিতে পারলে $25,000 পুরস্কার দেওয়া হবে। পুরস্কারের টাকাটা আমরা একটা ব্যাংকে জমা করে দেব, তাও লেখা থাকবে। ক্যান্টারেলা চুপ করে রইল। ভিকান্ডিয়া বলল, তোমার ধারণা এতে কাজ হবে? হতে পারে। সন্দেহ থাকলে টাকার পরিমাণ বাড়িয়ে $50,000 করে দাও। টাকায় সবই হয়। তা হয়। আমি এই ঝামেলার দ্রুত নিষ্পত্তি দেখতে চাই। আমরাও চাই ভিকান্ডিয়া। টুনটুন শব্দ করে ডোরবেল বাজছে। এত্রার ভ্রু কুঞ্চিত হলো। কে হতে পারে? রাত প্রায় 9টা। রুম সার্ভিস হবে না নিশ্চয়ই। দরজার পিপ হোল দিয়ে যেই লোকটিকে দেখা যাচ্ছে সে ব্রিটিশ, অত্যন্ত ভদ্র চেহারা। এ তার কাছে কি চায়? এত্রা দরজা খুলতেই বাইরে দাঁড়ানো লোকটি বলল, আপনাকে বিরক্ত করার জন্য আন্তরিক দুঃখিত। কি আপনি? বলছি। তার আগে ভেতরে এসে বসতে পারি কি? আমার পক্ষে বেশি সময় দেওয়া সম্ভব নয়। আমি আজ সকালেই ইংল্যান্ড এসে পৌঁছেছি, অসম্ভব ক্লান্ত। আজ সকালে এসেছেন কথাটা ঠিক নয় মিস্টার এত্রা। আপনি এসেছেন পরশু। আমি ভেতরে আসতে পারি? আসুন। ভদ্রলোক ভেতরে এসেই বলল, আমি হচ্ছি লয়েডস ইন্স্যুরেন্সের একজন তদন্তকারী অফিসার। আমার নাম রেমন্ড কিন। এত্রা কিছু বলল না। লোকটি অত্যন্ত সহজ ভঙ্গিতে সোফায় বসে হাসি মুখে বলল, অ্যানি নামের একটি মেয়ের ইন্স্যুরেন্স পলিসির ব্যাপারে আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। অবশ্যই আপনি যদি অনুমতি দেন। আপনি কি করে জানলেন যে আমি এখানে আছি? আমার ঠিক এই মুহূর্তে এখানে থাকার কথা নয় মিস্টার এত্রা। এটা জানার জন্য আমাদেরকে শার্লক হোমস হবার প্রয়োজন হয় না। আপনার সঙ্গে যোগাযোগ করবার জন্য দুজন গিয়েছিলেন ইটালি। তারা ট্রাভেল এজেন্টের মাধ্যমে জেনেছে আপনি ইংল্যান্ডের টিকিট কেটেছেন। আমি তাই এখানকার হোটেলগুলিতে খোঁজ করেছি। আপনি যদি অন্য কোনো নামে হোটেলে রিজার্ভেশন করতেন তাহলে অবশ্যই আমার পক্ষে খুঁজে বের করা সম্ভব হতো না। আমি অন্য নামে সিট রিজার্ভ করব কেন? কথার কথা বলছি মিস্টার এত্রা। অবশ্য ইচ্ছা থাকলেও আপনি সেটা পারবেন না। বিদেশি নাগরিকদের পাসপোর্ট দেখাতে হয়। এত্রা সিগারেট ধরালো। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। মিস্টার এত্রা, এখন কি আমি একটা কথা জিজ্ঞেস করতে পারি? না, এখন পারেন না। আমি খুবই ক্লান্ত। আপনাকে কাল আসতে হবে। রাত 9টা আলোচনার জন্য ভালো সময় নয়। রেমন কিন সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। হাসি মুখে বলল, আমি কাল সকালে আসব। বিরক্ত করার জন্য অত্যন্ত দুঃখিত। 10টার পরে আসবেন। আমি অনেক দেরি করে উঠি। আমি আসব ঠিক 10:30টায়। ইটালি সম্পর্কে কিছু গল্পগুজবও করা যাবে। ইটালি সম্পর্কে গল্পগুজব করার কিছু নেই। থাকবে না কেন? আমি 2 দিন আগের খবর জানি। সেখানে জামশেদ নামের একটি লোককে গ্রেফতার করেছে পুলিশের লোক। এ নিয়ে ইটালিতে তুমুল উত্তেজনা। এত্রা চাপা স্বরে বলল, জামশেদ গ্রেফতার হয়েছে? হ্যাঁ, হয়েছে। আমরা জামশেদের ব্যাপারেও উৎসাহী। অ্যানির ইন্স্যুরেন্সের বিষয়ে ওকেও দরকার। কাজেই আমরা ওর ব্যাপারে খোঁজ রাখার চেষ্টা করছি। মিস্টার এত্রা, বলুন। আমার কেন যেন মনে হচ্ছে আপনিও জামশেদের ব্যাপারে বেশ উৎসাহী। না, আমি উৎসাহী নই। আমি উৎসাহী হব কি জন্য? ও, সরি, আমারই ভুল হয়েছে। আচ্ছা মিস্টার এত্রা, আমরা কাল ভোরে কথা বলবো। 10টার পর। ঠিক 10:30টায় আমি আসব। গুড নাইট। গুড নাইট। এত্রা টেলিফোনে রুম সার্ভিসকে কফি দিতে বলল। তার 2 মিনিট পরেই বলল কফি দেবার প্রয়োজন নেই। তার কিছুই ভালো লাগছে না। তার কেন জানি প্রচণ্ড ভয় করতে লাগলো। ইংল্যান্ডে আসার পরিকল্পনাটি কাঁচা। তার উচিত ছিল দেশেই থাকা। দেশে নিরাপত্তার ব্যবস্থা আরও জোরদার করা যেত। এখন ফিরে গেলে কেমন হয়? কাল সকাল 10টার আগেই হাওয়া হয়ে গেলে মন্দ হয় না। ইন্স্যুরেন্স কোম্পানির ওই ছাগলটির সঙ্গে কোনো কথা বলার ইচ্ছে হচ্ছে না। এত্রা রাত 3টায় হোটেল ছেড়ে বেরিয়ে এলো। ভোর 4:30টার ফ্রান্সের কনকর্ডের একটা টিকিট পাওয়া গেছে। সেখান থেকে বাসে করে ইটালি চলে যাওয়া যাবে। ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না। জামশেদ সমস্ত দিন ধরে শুয়ে রইল। প্রচণ্ড খিদে, কিন্তু কোনো খাবার নেই। এক জগ পানি ছিল, তা শেষ হয়েছে অনেক আগেই। জামশেদের শুয়ে থাকা কিংবা বসে বসে বন্ধ দরজার দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার নেই। চুপচাপ বসে থাকার ব্যাপারটি খুবই বিরক্তিকর। জামশেদ ঘুমোতে চেষ্টা করেছে, কিন্তু ঘুম আসছে না। স্নায়ু উত্তেজিত। সে মনে মনে পরবর্তী পরিকল্পনা ঝালিয়ে নিতে গিয়ে বাধা পেল। পরবর্তী পরিকল্পনা করাও অর্থহীন। এখান থেকে মুক্তি পাওয়া যাবে না। অলৌকিক কোনো ব্যাপার বা সৌভাগ্য, এইসব জিনিসে জামশেদের বিশ্বাস নেই। কাজে পরবর্তী কোনো পরিকল্পনা তৈরি করার আগে বরং মৃত্যুর জন্য মানসিক প্রস্তুতি নেওয়াই ভালো।
কি হয় মৃত্যুর পর? মৃত্যুর ওপারেও কি কোনো জগৎ আছে? সুখী কোনো ভুবন, যেখানে কষ্ট নামক ব্যাপারটি নেই? ক্ষুধার কষ্ট নেই, গ্লানি ও বঞ্চনার কষ্ট নেই, আনন্দ ও উল্লাসের একটি অপরূপ ভুবন। ভাবতে ভাবতে জামশেদের ঘুম এসে গেল। অদ্ভুত একটি স্বপ্ন দেখল সে, যেন অ্যানি ছুটতে ছুটতে আসছে তার বন্ধ ঘরের সামনে, দাঁড়িয়ে বলছে, এই ভালুক, তুমি এখানে আটকা পড়ে আছো কেন? বুদ্ধির দোষে আটকা পড়েছি। এমন বোকা কেন তুমি? অ্যানি মাথা দুলিয়ে খুব হাসতে লাগলো, রিনরিনে মিষ্টি গলার হাসি। ঘুম ভেঙে উঠে বসল জামশেদ। এখন কি দিন না রাত বোঝার উপায় নেই। ঘরে সব সময় বাতি জ্বলছে, কোনো রকম শব্দ টব্দও কানে এসে পৌঁছাচ্ছে না। ক্ষুধার তীব্রতাও ক্রমে ক্রমে মরে আসছে। তার মনে হচ্ছে এই ঘরে সে আটকে আছে 48 ঘন্টার বেশি সময় ধরে। 30 ঘন্টা পার হলে খিদে মরে যায়, শুধু তৃষ্ণা থাকে। তৃষ্ণাও কমে আসে পঞ্চম দিনে। না খেয়ে থাকার অভিজ্ঞতা জামশেদের আছে। একবার সে এবং বেন ওয়াটসন না খেয়ে 7 দিন ছিল। সেটা ছিল একটি ছেলে মানুষই ব্যাপার। বেন ওয়াটসন একদিন বলল, জামস, একটা বাজি ধরলে কেমন হয়? কিসের বাজি? না খেয়ে থাকার বাজি। কে বেশি সময় থাকতে পারে? কত টাকা বাজি? $50। ঠিক আছে। বেন ওয়াটসনের কাজই হচ্ছে বাজি ধরা। সব কিছুতেই সে একটা বাজি ধরে ফেলবে এবং অবধারিতভাবে হারবে। না খেয়ে থাকার বাজিতেও তাই হলো। 30 ঘন্টার মাথায় ওয়াটসন $50 নোট এনে মুখ কালো করে বলল, আবার হারলাম। এসো, এবার খানাপিনা করা যাক। জামশেদ বলল, তুমি খাওয়া দাওয়া করো, আমি দেখতে চাই না খেয়ে কতদিন থাকা যায়। আর দেখা দেখি কি, তুমি তো জিতলেই। বাজিটাজি না, পরীক্ষা করতে চাই না খেয়ে কতদিন থাকা যায়। জামশেদ ঝুলে রইল 7 দিন পর্যন্ত। বেন ওয়াটসন চিন্তায় চিন্তায় অস্থির। সামান্য বাজি ধরা থেকে একই ঝামেলায় পড়া গেল। শেষমেশ $500 নিয়ে সাধাসাধি, যেন জামশেদ কিছু একটা মুখে দেয়। ইস, কি সব দিন গিয়েছে। সে বিছানায় উঠে বসল, আবার শুয়ে পড়ল। উঠে বসা এবং শুয়ে থাকা এই দুটি মাত্রই কাজ। প্রথম দিকে খানিক হাঁটাহাঁটি করা যেত, এখন আর যায় না। শোয়া মাত্রই ঝিমুনি এসে গেল জামশেদের। আর প্রায় তার সঙ্গে সঙ্গেই মনে হলো অ্যানি দরজার সামনে এসে দাঁড়িয়েছে। তার মুখ কেমন যেন বিষণ্ণ, কথা বলছে টেনে টেনে। বুড়ো ভালুক? খুব কষ্ট হচ্ছে? তা হচ্ছে অ্যানি। মানুষের এত কষ্ট কেন বুড়ো ভালুক? কি জানি অ্যানি, আমি কারোর কষ্ট দেখতে পারি না, খুব কান্না পায়। জামশেদের মনে হলো অ্যানি কাঁদতে শুরু করেছে। সে হাত বাড়ালো অ্যানিকে সান্ত্বনা দিতে। তখনই তন্দ্রা কেটে গেল। আবার সে আগের ছোট্ট ঘর, 40 পাওয়ারের হলুদ একটা বাতি। জামশেদের পেটে পাক দিয়ে উঠল। বমি হবে বোধ হয়। হয়, এরকম হয়। একটা সময় আসে যখন শরীর বিদ্রোহ করতে শুরু করে। চোখ কিছু দেখতে চায় না, পা চলতে চায় না, মস্তিষ্ক স্থবির হয়ে আসে। জামশেদ মেঝেতে বমি করল। বস ভিকান্ডিয়া ঠান্ডা স্বরে বলল, একটি লোক হাওয়া হয়ে যেতে পারে না। ফাজিন জবাব দিল না। লোকটি নিশ্চয়ই কোনো মন্ত্রতন্ত্র জানে না, নাকি তোমরা বলতে চাও সে অলৌকিক ক্ষমতাধর কোনো মানুষ? সে খুব সম্ভব ইটালিতে নেই। ইটালিতে থাকবে না তো কোথায় যাবে? ইটালিতে এমন কোনো জায়গা নেই তাকে খোঁজা হয়নি। আমার ধারণা সে জীবিত নেই। এরকম ধারণা হবার কারণ কি? কোনো কারণ নেই, আমার মনে হচ্ছে এরকম। কারণ ছাড়াই যারা বিভিন্ন জিনিস ভাবে, ওরা ছাগল সম্প্রদায়ভুক্ত বলেই আমি মনে করি। ফাজিন কিছু বলল না। ভিকান্ডিয়া তিক্ত স্বরে বলল, ওর বন্ধু ওয়াটসন কি বলেছে? ও কিছুই বলছে না। বলাবার চেষ্টা করেছ? হ্যাঁ, করেছি। পেন্টাথল ইঞ্জেকশন দিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ও কিছু জানে না, জানলে বলতো। কি বলে সে? সে বলে যে ওর সঙ্গে কোনো যোগাযোগ নেই। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে জামশেদ ওর সঙ্গে দূরাচ্ছিল। সেই দূরাতে ওদের মধ্যে কি কথাবার্তা হয়েছে? বিশেষ কোনো কথাবার্তা হয়নি। জামশেদ কথা বলে কম। ভিকান্ডিয়া চুরুট ধরালো। ফাজিন বলল, ওয়াটসনকে নিয়ে কি করব এখন? আমাকে জিজ্ঞেস করছো কেন? এই সব ছোট জিনিস নিয়ে কেন তোমরা আমাকে বিরক্ত করো? যদি দেখো ওকে রেখে আর কোনো লাভ নেই, তাহলে আপদ বিদায় করো। বস্তায় ভর্তি করে ফেলে দাও সমুদ্রে। ভিকির অবস্থা খুবই খারাপ হয়েছে। খাওয়া দাওয়া বন্ধ। রাতে ঘুমোতে পারে না। সমস্ত রাত বারান্দার চেয়ার পেতে বসে থাকে। রুন দিশেহারা হয়ে গেল। ডাক্তাররা তেমন কিছু ধরতে পারেন না। মানসিক অসুস্থতার কোনো লক্ষণ নেই। ডাক্তারদের সঙ্গে কথাবার্তা সহজ স্বাভাবিক মানুষের মতো বলে।
কিন্তু রুনের সঙ্গে কথা বলার সময় কথা জড়িয়ে যায়। একটি কথা শুরু করে অন্য একটি কথায় চলে যায়। রুন কয়েকবার চেষ্টা করেছে ভিকিকে নিয়ে সুইজারল্যান্ডের দিকে যেতে। বাইরে গেলে হয়তো অন্যরকম হবে, আবার হয়তো ভিকি আগের মতো হয়ে উঠবে। ভিকির ব্যবসা নষ্ট হয়ে গেছে, তাতে কিছুই যায় আসে না। ব্যবসা আবার হবে। রুনের নিজের যথেষ্ট টাকা আছে, কোনো কিছু না করে সে টাকায় নিশ্চিন্তে থাকতে পারবে। অবশ্য পুরুষ মানুষ বসে থাকতে পারে না, পুরুষ মানুষের কিছু একটা করতে হয়। কাজেই আবার যাতে ভিকি উঠে দাঁড়াতে পারে, রুন সেই চেষ্টা করবে। রুন রুন দেখলো ভিকি উঠে আসছে, পা ফেলছে এলোমেলোভাবে। রুন এগিয়ে গিয়ে ভিকিকে ধরে ফেলল। একটা অন্যায় করেছি রুন, তোমাকে আজ সেটা বলতে চাই। রুন বলল, অন্যায় করে থাকলে করেছ, আমরা সবাই কখনো না কখনো ভুল করি। আমি যা করেছি সেটা তোমার শোনা দরকার। আমি কিছুই শুনতে চাই না, আমি চাই তুমি আগের মতো হও। রুন, প্লিজ আমার কথা শোনো। না, কোনো কথা শুনতে চাই না আমি। রুন ভিকিকে গভীর আবেগে জড়িয়ে ধরল। ছেলে মানুষের মতো চেঁচিয়ে কাঁদতে লাগলো ভিকি। জামশেদ, তুমি কি বেঁচে আছো? জামশেদ চোখ মেলল। পরিষ্কার কিছু দেখা যাচ্ছে না, সব কেমন ঘোলাটে লাগছে। আমি ক্যান্টারেলা, তোমার জন্য খাবার এনেছি, নাও খাও। প্রথম খাও ফলের রস, তারপর দুধ খেয়ে ঘুমিয়ে পড়ো। শরীরে একটু শক্তি হোক, আমি আবার আসব। জামশেদ কথাবার্তাও ঠিক বুঝতে পারছে না, তবুও সে উঠে বসতে চেষ্টা করলো। নড়াচড়া করবে না, শুয়ে থাকো। আমি দুঃখিত যে তোমাকে 6 দিন না খেয়ে থাকতে হলো, উপায় ছিল না। খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে গেলেই তোমাকে ওরা খুঁজে বের করে ফেলতো। তবে আমি জানতাম 6 দিনে তোমার কিছুই হবে না। ক্যান্টারেলা কমলার রস জামশেদের মুখের কাছে ধরল, মৃদুস্বরে বলল, একসঙ্গে বেশি খাবে না, অল্প কিছু মুখে দাও, তারপর কিছু সময় বিশ্রাম করো, আবার কিছু খাও। একজন ডাক্তার নিয়ে এসেছি, সে বোধহয় তোমার শিরা দিয়ে কিছু খাবার দাবার ঢোকাবে। জামশেদের মনে হলো ক্যান্টারেলার পাশে যেন অ্যানি দাঁড়িয়ে আছে হাসি মুখে। সে যেন বলছে, খাও বুড়ো ভালুক, খাও, এমন বোকার মতো তাকিয়ে থেকো না। জামশেদ গ্লাসে চুমুক দিল। জামশেদ, এখন কি একটু সুস্থ বোধ করছো? জামশেদ চোখ মেলল। ক্যান্টারেলা দাঁড়িয়ে আছে। জামশেদ বলল, আজ কত তারিখ? 12। 12ই আগস্ট। তুমি কি এখন সুস্থ বোধ করছো? করছি। ভালো, খুব ভালো। আরও বিশ্রাম নাও, আমি পরে আসব। আমার যথেষ্ট বিশ্রাম হয়েছে, আরও একটু হোক। একটু ব্র্যান্ডি খাবে? এতে স্নায়ু টানটান হয়ে ওঠে। আমার স্নায়ু এমনিতেই টানটান। ঠিক আছে, তাহলে ব্র্যান্ডি খেতে হবে না, বিশ্রাম নাও। ডাক্তার বলেছে 1-2 দিনের মধ্যে তুমি আগের ফর্মে ফিরে আসবে। জামশেদ ক্লান্ত স্বরে বলল, মনে হচ্ছে তুমি চাও আমি দ্রুত আগের ফর্মে ফিরে আসি। হ্যাঁ, আমি চাই। তোমাকে আমার দরকার আছে। আজ রাতে একবার আসব, তখন বলা যাবে কেন দরকার। এত্রা ইটালিতে ফিরে হকচকিয়ে গেল। জামশেদ ধরা পড়েনি। শুধু তাই নয়, সে নাকি বাতাসে মিলিয়ে গেছে। ক্যান্টারেলার সঙ্গে টেলিফোনে কথা হয়েছে। ক্যান্টারেলার কথাবার্তাও অস্পষ্ট, কিংবা এত্রা এখন আর আগের মতো চিন্তা ভাবনা করতে পারে না বলেই সব কথাবার্তাই অস্পষ্ট মনে হয়। এদের দুজনের মধ্যে কথোপকথন ছিল এইরকম। এত্রা, তুমি তো বলেছিলে 3 দিনের ভেতরে ওকে ধরবে, তারপর চামড়া খুলে সমুদ্রে ডুবিয়ে রাখবে। ক্যান্টারেলা, বলেছিলাম নাকি? এত্রা, হ্যাঁ। ক্যান্টারেলা, লোকটি মন্ত্রতন্ত্র জানে, বিপদের সময় ফস করে অদৃশ্য হয়ে যায়। এত্রা, কি বলছো এসব? ঠাট্টা করছো নাকি? ক্যান্টারেলা, ঠাট্টা? না না, আমি ঠাট্টা ফাট্টা করি না। এত্রা, প্লিজ ক্যান্টারেলা, ঠাট্টা তামাশা সহ্য করার ক্ষমতা এখন আমার নেই। ক্যান্টারেলা, না থাকারই কথা, কারণ তুমি সম্ভবত নেক্সট টার্গেট। এত্রা, কি বলছো এসব? ক্যান্টারেলা, ঠিকই বলছি। এত্রা, তুমি পাগলের প্রলাপ বকছ। ক্যান্টারেলা, হতে পারে, হওয়াই সম্ভব। এত্রা, হাসছো কি জন্য? এর মধ্যে হাসির কি আছে? ক্যান্টারেলা, একটা পুরনো জোক মনে করে হাসছি, শুনতে চাও? একবার এক লোক নাপিতের দোকানে গিয়ে জিজ্ঞেস করলো। এই জায়গায় এত্রা খট করে রিসিভার নামিয়ে রাখলো। পরপর 2 রাত এত্রার এক ফোঁটা ঘুম হলো না। খুট করে কোনো শব্দ হতেই সে লাফিয়ে ওঠে। তার মনে সন্দেহ, গার্ডরা হয়তো পাহারা দেবার নাম করে আরাম করে ঘুমোচ্ছে। সে প্রতি 2 ঘন্টা পরপর নিচে নেমে যায় খোঁজ নিতে।
কোনো একটা কামরায় বেশিক্ষণ থাকতে পারে না। দ্বিতীয় রাতে কড়া 1 ডোজ লিব্রিয়াম খেলো, কিন্তু তাতেও কিছু হলো না। শেষ রাতের দিকে তন্দ্রার মতো হলো, কিন্তু সেই তন্দ্রাও বিভীষিকার তন্দ্রা। এতরা স্পষ্ট দেখল জামশেদ সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় এক হাতে একটি ধারালো তলোয়ার নিয়ে তার দিকে ছুটে আসছে। সে দৌড়াচ্ছে প্রাণপণে। দুজনের দূরত্ব ক্রমেই কমে আসছে। এত্রার বুকের ভেতরের হৃৎপিণ্ডটা লাফাচ্ছে, যেন এক্ষুনি ফেটে চৌচির হয়ে যাবে। এত্রা জেগে উঠে বিকট স্বরে কেঁদে উঠল। আহ, বেঁচে থাকা কি কষ্টের ব্যাপার। জামশেদ, তুমি কি এখন পুরোপুরি সুস্থ? হ্যাঁ। পাঞ্জা লড়বে 1 হাত? দেখতে চাও সুস্থ কিনা? না। ঠিক আছে, তোমার জন্য ভালো চুরুট আনিয়ে রেখেছি, হাভানা চুরুট। নাও। জামশেদ হাত বাড়িয়ে চুরুট নিল। শীতল স্বরে বলল, ক্যান্টারেলা, এখন বলো কি বলতে চাও। বলছি, তার আগে একটু মার্টিনি হলে কেমন হয়? আমি এখন মদ খাই না। ভালো, তোমার জন্য কফি দিতে বলি? বলো। ক্যান্টারেলা চুরুট ধরিয়ে হাসি মুখে বলল, তোমাকে ছোট্ট একটি গল্প বলতে চাই জামশেদ। গল্পে আমার কোনো আগ্রহ নেই মিস্টার ক্যান্টারেলা। আগ্রহ না থাকলেও তোমাকে শুনতে হবে। জামশেদ তাকিয়ে রইল। ক্যান্টারেলা মৃদু স্বরে বলল, আমি যখন খুব ছোট তখন ভিকান্ডিয়া পরিবারের সঙ্গে আমাদের পরিবারের একটি বড় ধরনের ঝামেলা শুরু হয়। মাফিয়া পরিবারগুলির ঝামেলার নিষ্পত্তি কিভাবে হয় তা হয়তো তুমি জানো। একটি পরিবারকে শেষ হয়ে যেতে হয়। আমাদেরও অবস্থা হলো সেই রকম। শেষ পর্যন্ত কোনো উপায় না দেখে আমার বাবা সন্ধির ব্যবস্থা করলেন। সন্ধিগুলির মধ্যে একটা হলো আমার মাকে যেতে হবে ভিকান্ডিয়ার ঘরে, রক্ষিতার মতো। আমার মা বিশেষ রূপসী ছিলেন। ভিকান্ডিয়ার শুরু থেকেই মার প্রতি আগ্রহ ছিল। পারিবারিক বিরোধের এটিও একটি কারণ। গল্পটি তোমার কেমন লাগছে জামশেদ? জামশেদ জবাব দিল না। ক্যান্টারিলা থেমে বলল, আমার মার বেশি দিন দুঃখ ভোগ করতে হলো না। অল্প দিন পরেই তার মৃত্যু হলো। আমরাও ধীরে ধীরে সব ভুলে যেতে শুরু করলাম। এক সময় বস ভিকান্ডিয়া আমাকে স্নেহ করতে শুরু করলেন। পুরাতন স্মৃতি আর কিছুই মনে রইল না। তারপর হঠাৎ একদিন তুমি এসে উদয় হলে। তোমার কাণ্ড কারখানা দেখে পুরনো সব কথাবার্তা আমার মনে পড়তে শুরু করলো। বিশেষ করে মনে পড়তে লাগলো আমার মাকে। তিনি আমাকে কি ডাকতেন জানো? তিনি ডাকতেন ন্যাংটা বাবা বলে। কীরকম অদ্ভুত নাম দেখলে? জামশেদ তাকিয়ে দেখল ক্যান্টারেলার চোখ দিয়ে জল পড়ছে। ক্যান্টারেলা ধলা গলায় বলল, জামশেদ, আমার শরীরটা হাতির মতো, কিন্তু আমার সাহস নেই। আমি পৃথিবীর সবচেয়ে বলশালী কাপুরুষদের একজন। সেই জন্যই তোমাকে আমার প্রয়োজন। জামশেদের চুরুট নিভে গিয়েছিল। সে আবার চুরুট ধরালো। ক্যান্টারেলা মৃদুস্বরে বলল, ভিকান্ডিয়ার প্রাসাদে ঢোকার ব্যবস্থা আমি করে দিব। বেরোবার ব্যবস্থা আমি করতে পারবো না। এটা হচ্ছে ওয়ান ওয়ে জার্নি। তুমি ঢুকতে পারবে, বেরোতে পারবে না। জামশেদ শান্ত স্বরে বলল, বেরোতে না পারলেও ক্ষতি নেই। আমি সব ব্যবস্থা করে রেখেছি। রওনা হতে হবে আজ রাতেই। আজ রাত 9টায় বিশেষ কারণে ভিকান্ডিয়ার ঘরের সব বাতি হঠাৎ করে নিভে যাবে। জামশেদ কিছু বলল না। ক্যান্টারেলা ঠান্ডা গলায় বলল, তুমি যদি ফিরে আসতে না পারো তাহলে এত্রার ব্যবস্থা আমি করব। তুমি এই ব্যাপারে কিছু মাত্র চিন্তা করবে না। আমি তোমাকে কথা দিচ্ছি। ঠিক আছে। জামশেদ, আরেকটি কথা, যদি তুমি ফিরে আসতে না পারো তাহলে তোমার ডেড বডি কি দেশে ফেরত পাঠাবার ব্যবস্থা করব? না। কাউকে কিছু বলতে হবে? না। কোনো কিছুই বলার নেই তোমার? জামশেদ মৃদুস্বরে বলল, যদি সম্ভব হয় অ্যানির পাশে একটু জায়গা রাখবে। মেয়েটি বড্ড ভীতু। আমি পাহারায় থাকলে হয়তো শান্তিতে ঘুমোবে। ক্যান্টারেলা তাকিয়ে রইল, কিছু বলল না। গভীর রাতে এত্রার ঘুম ভেঙে গেল। ঝনঝন করে টেলিফোন বাজছে, যেন ভয়াবহ কোনো খবর এসেছে টেলিফোনে। এত্রা কাঁপা গলায় বলল, হ্যালো। হ্যালো এত্রা, খবর শুনেছ? কি খবর? বস ভিকান্ডিয়াকে খুন করা হয়েছে। কে করেছে বুঝতে পারছো তো? কে? জামশেদ? ঠিক ধরেছ। তবে তোমার জন্য একটি সুখবর আছে। জামশেদও মারা যাচ্ছে। খুব বেশি হলে ঘণ্টাখানেক টিকে থাকবে। আমার কথা শুনতে পাচ্ছ? পাচ্ছি। একবার সিটি হাসপাতালে এসে দেখবে না কত লক্ষ লক্ষ মানুষ এসে জমা হয়েছে এই বিদেশি মানুষটির খবর নিতে? তুমি কে? ইটালির সবচেয়ে বড় বড় ডাক্তাররা ছুটে এসেছেন। 3টি আলাদা আলাদা মেডিকেল বোর্ড হয়েছে। এই রকম মরায় সুখ আছে, তাই না? তুমি কে?
আমাকে চিনতে পারছো না? না। তুমি কি ক্যান্টারেলা? টেলিফোনের লাইন কেটে গেল। আবার 2 ঘন্টা পর ঝনঝন করে বেজে উঠল টেলিফোন। হ্যালো এত্রা? হ্যাঁ। সুসংবাদ, জামশেদ মারা গেছে। তুমি কে? আমি ওর প্রেতাত্মা। জামশেদের মতো লোকগুলি মরেও মরে না, দীর্ঘকাল বেঁচে থাকে। আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। এত্রা কাপা গলায় বলল, তুমি ক্যান্টারেলা? না, আমিই জামশেদ। আমি আসছি। রাত 4টায় ছোট্ট একটা সাদা রঙের ওপেল গাড়ি এত্রার বাসার নিচে থামল। ক্যান্টারেলা নেমে এলো গাড়ি থেকে। নিচের গার্ডরা কেউ তাকে আটকালো না। এত্রা বারান্দায় বসে শুনল সিঁড়ি বেয়ে ভারী পায়ে কে যেন উপরে উঠে আসছে। ইস্টার্ন সিমেট্রিতে অ্যানি নামের মেয়ের কবরের পাশে একজন বিদেশির কবর আছে। তার গায়ের 4 লাইনের একটি ইটালিয়ান কবিতা, যার অর্থ অনেকটা এরকম: এখানে একজন মানুষ ঘুমিয়ে আছে, তাকে শান্তিতে ঘুমোতে দাও। কবরটির পাশেই 2টি প্রকাণ্ড চেরি ফুলের গাছ। বসন্তকালে কবরটি সাদা রঙের চেরি ফুলে ঢাকা পড়ে থাকে। বড় চমৎকার লাগে দেখতে।